ইউরোপ বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলাম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেছে তা ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবময় নিদর্শন দেখলাম। মনটা কেমন উদাস হয়ে গেল। কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলাম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাকে লক্ষ্য করল। তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বলল, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালকার নানান জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেই জানেন বোধহয়। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ওষুধের প্রভাবে নষ্ট হতে দিত না। কবরের ভিতর সেই অক্ষয় দেহগুলো তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এই রকম রাসায়নিক ওষুধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহরই নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনি অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এইরকম মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতা জাদুঘরেও একটি মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেকদিন থেকে আমারও একটি মমি কেনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলাম তার ভিতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। মাথায় 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলাম। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটোখাটো মিউজিয়াম। অতীতের ও বর্তমানে নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভেতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি ছি খোকা, এসব কে এনে রেখেছিস গেরস্তের বাড়িতে? কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা? সংসারের ক্ষেত্রে যে এগুলো অকল্যাণ হয় রে। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলো। কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যের পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না। আমি কিন্তু সমান অটল। সকলকে বোঝাতে লাগলাম, কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই 20 শতাব্দীতে আর সে কাউকেই ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। যখন মমিটা কিনেছিলাম তখন ওই বামন মূর্তির 2 চোখ ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালো। যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই, তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলেন। জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠ যেমন ফাঁক হয়ে যায়, এও তেমনি আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকাটা গেল বটে, কিন্তু দিন কয় পরে আরেক আশ্চর্য কাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই শুনলাম বাইরের ঘর থেকে কিসের একটা শব্দ আসছে।
যেন কেউ কোনো আলমারির কাঁচের উপর ঘন ঘন কড়াঘাত করছে। কি ব্যাপার, বৈঠকখানায় চোর টোর ঢুকলো নাকি? থর মরিয়ে বিছানার উপরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরও জোরে একটা শব্দ হলো। ঝনঝন করে যেন এক রাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলাম না। চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলাম। তাড়াতাড়ি আলো জ্বেলে, কিন্তু চোর টোর কিছুই দেখতে পেলাম না। কেবল গ্লাস কেসটা ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝের উপরে উপুড় হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলাম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলাম যে হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাঁচের উপরে এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপারটা ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভিতরে আবার রেখে দিলাম। কাউকে ব্যাপারটা জানানো দরকার মনে করলাম না। যদি বলি হাজার হাজার বছর পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্য সত্যই তা অসম্ভব। শরীরটা সেদিন ভালো ছিল না। আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলাম। হঠাৎ দারোয়ান এসে জানালেন একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিল। তাতে লেখা রয়েছে এমিন পাশা, কায়রো। বিস্মিত হলাম। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকেই আমি চিনি না। কে এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যাই হোক, দারোয়ানকে বললাম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু। তার উপর একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ। একটা কমফোর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গাল ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পড়া দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকিয়ে থাকা যায় না। চোখ নামিয়ে আমি বললাম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা। আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সদর কায়রো থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি সবিসময় বললাম, আমার এতটা সম্মানের কারণ কি জানতে পারি? এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছেই আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক ব্রাহ্মণ পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা এক বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললাম, কিন্তু সেই মমিটা তো আমি টাকা দিয়ে কিনেছি। এমিন পাশা পকেট থেকে একতারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমিটা আবার ফিরে দিতে পারবেন? আমি একটু বিরক্ত স্বরেই বললাম, মমিটা বেচবো বলে আমি কিনিনি। এইসব টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা তার 2 কোণই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির ওপর আপনার কোনো দাবি নেই। টাকা দিয়ে কিনেও যদি এর উপর আমার দাবি না থাকে, তবে দাবিটা কার আছে? অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, মিস্টার সেন, ও মমির ওপরে কোনো মানুষেরই দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়, ও সিরিজ তাকে গ্রহণ করেছেন। আমি হেসে উঠে বললাম, ও সিরিজ?
সে তো সেকালের রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ স্বরে তিনি বললেন, না, ওসিরিস রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর আর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মার দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের ওপরে কোনো অধিকার নেই, কোনো দাবি নেই। আমি অবহেলা ভরে বললাম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেদিন না হয় আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব। এমিন পাশা আচম্বিত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন, খামেন, খামেন। বলেই তিনি একটানে তার নিজের মুখের কমফর্টার ও মাথার টুপি খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত ও অসম্ভব দৃষ্টি দেখল। এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতন নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে। চিবুক থেকে তেমনই রুক্ষ শত্রুগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময় আমি এক অদ্ভুত বিভৎস অমানসী কণ্ঠস্বর শুনতে পেলাম, খামেন, 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 তুমি জাগ্রত হও। খামেন, তুমি আবার জাগ্রত হও, জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো দেখলাম আমি সোফার উপরে শুয়ে রয়েছি এবং মাথার কাছে বসে মা আমার চোখে মুখে জলের ছাপটা দিচ্ছে। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? এখানে অত গোলমাল হচ্ছিল বা কেন? আর আর ওই গ্লাসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরের বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে বললাম, মা, মা, এখানে যে তুমি আর কাউকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলাম। তার মুখে জানলাম দরজা দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনো পাত্তাই পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলাম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফোর্টার, জামা, ইজ্জের ও এক জোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, নাকি কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল?